কিন্তু দাদা সিরাজুল আলম খানের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তার বন্ধুগণ, ভক্ত, অনুরাগী, সুধীজন, গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং দাদার এই 84তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকী মনে করি আমাদের জন্য আনন্দের এবং আমাদের জন্য গৌরবের। দাদার প্রতি, দাদার সংগ্রামী স্মৃতির প্রতি, তার আজীবন যে বিপ্লবী সাধনা, তার প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা আমাদের পার্টির পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছি। আমরা গোটা 60 এবং 70 দশকে, বা বলতে পারি আমাদের এই জনপদ যে সমস্ত অসাধারণ, সৃজনী, গুরুত্বপূর্ণ বিপ্লবী প্রাণ মানুষের জন্ম দিয়েছেন, সিরাজুল আলম খান তার মধ্যে অন্যতম। আমি জাসদ ঘরানার রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলাম না, কিন্তু আমার অধিকাংশ বন্ধুরাই জাসদের 72-73 থেকে তারা তার সঙ্গে যুক্ত ছিলেন। আমি আগে বলেছি, জাসদ ঘরানার বাইরে যারা তার সাহচর্য পেয়েছেন, স্নেহ পেয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন, আমি সম্ভবত তার মধ্যে অন্যতম। ওনার কাজিন ফরহাদ মাজহারের মাধ্যমে আমার অগ্রজ বন্ধু ফরহাদ, তার সাথে আমার এই 80-র দশক থেকে প্রধানত তার সাথে আমার পরিচয়, সম্পর্ক, আলাপ আলোচনা। এবং আমার মনে হয়েছে যে দাদার তখন ভিয়েতনাম এবং কিউবা বিপ্লব দাদার চিন্তাকে গভীরভাবে আলোড়িত করেছিল। সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, সারা দুনিয়াব্যাপী জাতীয় মুক্তির যে আকাঙ্ক্ষা বা আকুতি, সেটা তার চিন্তাকে গভীরভাবে সেটা আলোড়িত করেছিল। রেজিস দেব্রের বিখ্যাত বই আপনি জানেন, রেভলিউশন উইদিন রেভলিউশন, এটাকে বাংলায় অনুবাদ হয়েছে বিপ্লবের মাঝে বিপ্লব। এটা দাদার একটা খুব প্রিয় বইয়ের মধ্যে রেজিস দেব্রের এই বইটা ছিল অন্যতম। এবং আমাকে ট্রটস্কির পার্মানেন্ট রেভলিউশন থেকে শুরু করে 2-3টা বই প্রধানত তার হাত দিয়ে আমার কাছে পাওয়া। আমি আমাদের এখানে ছাত্রলীগ যদি বলি বা আওয়ামী ঘরানার মধ্যে যারা একটা প্রগতিশীল, একটা বিপ্লবী, সাম্রাজ্যবাদ বিরোধী, একটা শোষণ বৈষম্যহীন যে ধারা ছিল ছাত্রলীগ বা ব্রডার আওয়ামী ঘরানার মধ্যে, সিরাজুল আলম খান ছিলেন তার সবচেয়ে উজ্জ্বলতম প্রতিনিধি এবং তিনি ছিলেন প্রধানত তাদের নেতা। তিনি পরবর্তীকালে 5-5.5 দশকে তার সাহচর্যে শত শত নেতৃত্ব গড়ে উঠেছিল। এবং প্রচলিত রাজনীতিকদের সম্পর্কে আমাদের যে ধারণা, ওনাদের চলন, বলন, আচরণ, কথা বলা, প্রেস, মিডিয়া, প্রচার, সিরাজুল আলম খান ছিলেন এর বাইরে, একেবারে ব্যতিক্রমী মানুষ। এরকম রহস্য পুরুষ যারা বলেন, এটার এর মধ্যে নেতিবাচক দোতনা হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে নির্বুদ্ধিতার জন্য, না বোঝার জন্য এবং তাকে ব্যাখ্যা করতে না পারার কারণের জন্য। এবং এই বক্তব্য আমি একেবারে ইতিবাচকভাবে এটাকে নিই না। এটাকে যারা তার সাহচর্য গেছেন, কি শিশুর মতন প্রাণ খোলা, দিল খোলা মানুষ, কর্মী বান্ধব যে মানুষ, সেটা সবাই আপনারা এটা দেখেছেন। ফলে আমি এখানে যেটা উল্লেখ করতে চাই, গোটা ছাত্রলীগ পরবর্তীকালে জাসদের যে যাত্রা, এর বিশাল যে সম্ভাবনা, সেই সম্ভাবনার যদি প্রধান দাবিদার সিরাজুল আলম খান, তার মধ্যে তিনি হয়তো প্রধান দাবিদার, তিনি এই সাফল্যের তিনি 1 নম্বর ব্যক্তি। একই সাথে পরবর্তীকালে জাসদের যে ব্যর্থতা, বিশাল সম্ভাবনা জাগিয়ে তোলে, একটা আছে না, পাতালপুরীকে আপনি সম্ভাবনাকে জাগিয়ে তোলে, এরপরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটারও দায় দায়িত্ব সিরাজুল আলম খানের সবচেয়ে বেশি। সুতরাং আমরা শুধুমাত্র সাফল্যের জায়গাটা চিন্তা না করি, যেটা বললেন না, গত পরবর্তীকালে যে 50 বছর, সেই 50 বছরে দাদার ফলে একটা বস্তুনিষ্ঠ পর্যালোচনা, মূল্যায়ন যদি করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু পথ চলতে পারবো না। শেখ মুজিবের বললেন
শেখ মুজিব হয়ে ওঠা, বঙ্গবন্ধু হয়ে ওঠা, ব্যক্তি হিসাবে সিরাজুল আলম খানের অবদান যেটা এখন উল্লেখ করলেন অসাধারণ, এবং অনেকে বললেন সবচেয়ে বেশি তার। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, দাদা মারা যাওয়ার পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা শোক বিবৃতি পর্যন্ত দেবার সাধারণ যে সৌজন্য, এটা পর্যন্ত তারা দেখাতে পারেনি। এবং এতই নির্লজ্জতা, এটা শুধু দাদাকে ছোট করেননি, মুক্তিযুদ্ধকে ছোট করেছেন, আমাদের অর্জনকে ছোট করেছেন, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে ধারা, যে গৌরব গাথা, তাকে তারা ছোট করেছেন, হেয় করেছেন। আমি এটা বহু জায়গায় ইতিমধ্যে বলেছি। এবং একজনকে বড় করতে যে বাকি সবাইকে তারা ছোট করে ফেলেছেন। তারা এত বড় করেছেন যেটা একটা ঝড়ে ভেঙে পড়ে এখন জানেন যে কি পরিস্থিতি এখন চলছে। এবং এই পাপ এবং প্রায়শ্চিত্ত করতে যে শেখ মুজিব, আমাদের মুক্তিযুদ্ধ, 69 গণ অভ্যুত্থান, আমাদের 7ই মার্চ, সবকিছু ধরে এখন কিন্তু টান পড়ছে। এগুলো হিসাবের মধ্যে রাখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখন যারা 24-এর যে ছাত্র গণ, আমি বলি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, যেটা যেখানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমজীবী সাধারণ মেহনতি মানুষ, তারা সরকারের মধ্যে নেয়, সরকার থেকে যোজন যোজন দূরে তাদের অবস্থান। এবং এখানেও একটা দখলদারিত্ব, এক ধরনের অভ্যুত্থানের পুরোটাকে দখলদারিত্বের যে একটা অশ্লীল অরুচিকর প্রতিযোগিতা, একটা ঘেরাটোপের মধ্যে শ্রমজীবী মানুষের দাবিটা পর্যন্ত শুনবে সেই ধৈর্য মনোযোগও আমাদের সব ক্ষেত্রে নাই। এবং এই জায়গায় এসে আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধের যে আমাদের অসম্পূর্ণ যে জাতীয় কর্তব্য ছিল, 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান সেই কর্তব্যটাকে আরেকবার সামনে নিয়ে এসছে। ফলে 71-এর চৈতন্যের ভিত্তিতে মূলত 24-এর এই যে গণ অভ্যুত্থানকে দেখতে পাওয়া, যে সন্তান তার উত্তরাধিকারকে বর্জন করে, বর্জন মানে আমার রাজনৈতিক আমার ইতিহাসের উত্তরাধিকার, আমার রাজনৈতিক উত্তরাধিকার, সে সন্তানকে নিশ্চয় যোগ্য সন্তান বলা যাবে না। আমরা খারাপ উত্তরাধিকার বর্জন করব। যে উত্তরাধিকার গৌরবের, মর্যাদার, বিজয়ের, একটা স্বাধীন জাতি রাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই, নিশ্চয়ই তাকে পরতে পরতে তাকে ধারণ করবার প্রশ্ন আছে। সুতরাং এখানে নতুন আবেগে 24 সাল থেকে আমাদের এই জনপদের বাংলাদেশের ইতিহাসটা শুরু হয়নি। 16 বছর এবং 36 দিনের লড়াই, তার পেছনে 52, 62, 66, 69 মুক্তিযুদ্ধ, পরবর্তীকালে আমাদের যে পথ চলা, এভাবে যদি ইতিহাসকে না ভাবি, তাহলে ইতিহাসটা একটা পরিবারের একজন ব্যক্তির একটা বন্দনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ ছিল, জনগণের যুদ্ধ ছিল। সেই যুদ্ধে সিরাজুল আলম খান, তার সহকর্মীরা, এদেশের বাম প্রগতিশীল শক্তি, সবার যে অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা, দুর্ভাগ্যজনকভাবে সেগুলো সব হারিয়ে যে একজন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী একটা অনেকখানি একটা রম্য রচনায় কিন্তু এটা পর্যবেসিত হয়েছিল। সেই জায়গাটা যদি আমাদের সংবিত ফিরে আসে, আমরা সামনে তাকাতে পারবো। দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য যেটা শেষ করব, সেটা হচ্ছে দাদা 14 দফা সিরাজুল আলম খান আজকে কেন প্রাসঙ্গিক? রাষ্ট্র নিয়ে তিনি চিন্তা করেছেন অনেকের আগে, সবার আগে আমি কথা বলবো না, অনেক চিন্তকদের আগে তিনি চিন্তা করেছেন বাংলাদেশ যেটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, নেশন স্টেট, যে রাষ্ট্রে গণতান্ত্রিক হবার কথা ছিল, মানবিক হবে, দায়বদ্ধ হবে, সংবেদনশীল হবে, সে রাষ্ট্র অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, বর্বর, সে রাষ্ট্র যে চরিত্র নিয়েছে, তাদের সেই রাষ্ট্রের ব্যাপারে তার প্রচন্ড ক্ষোভ ছিল। এই রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক করা যাবে, মানবিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, শ্রেণী পেশার কিভাবে প্রতিনিধিত্ব এই রাষ্ট্রের পরতে পরতে নিশ্চিত করা যাবে, তার চিন্তা চেতনার বড় জায়গা ছিল এইখানে। এবং কেন্দ্রীয় সরকারের পাশাপাশি যেটা বললেন বিকেন্দ্রীকরণ, ফেডারেল সরকার, স্থানীয় সরকারকে সত্যি সত্যি মানুষ ঘরের দরজা খুললেই স্থানীয় সরকারকে দেখতে পাবে। এই যে চিন্তা, প্রতিনিধিত্বের চিন্তা, জনগণের কাছে সেবাটাকে পৌঁছে দেওয়ার চিন্তা, 21 শতাব্দীর উপযোগী কিভাবে করা যায়, এগুলো তার মধ্যে কিন্তু কাজ করেছিল। এবং আজকে আমরা সংস্কার নিয়ে যে আলোচনাগুলো করছি, আমি মনে করি তাদের 14 দফাটা
এখন অনেক অনেক বেশি এখন প্রাসঙ্গিক আমি মনে করি। যতগুলো আলোচনা হচ্ছে সে আলোচনা, এখানে একটা তত্ত্বগত আলোচনা কথাটা এসছে, কথাটা খুব এক বাক্যে বলি, পুরো সংস্কার আলোচনা বিদ্যমান ব্যবস্থা, এটা উদারনৈতিক ব্যবস্থায়, যে ব্যবস্থা ভোট বাদ দিয়েছে, যে ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়েছিল, যে ব্যবস্থা আপনার জানমালের ন্যূনতম নিরাপত্তাকে সেটাকে হরণ করেছিল, একটা লিবারেল একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কতখানি এটাকে জবাবদিহিমূলক করা যায়, কতখানি এটাকে মানুষের কাছাকাছি আনা যায়, এটা নিয়ে হচ্ছে এই সমস্ত আলাপ আলোচনা। কিন্তু যে দুর্বৃত্ত অর্থনীতি, এই দুর্বৃত্ত মাফিয়া রাজনীতির জন্ম দিয়েছে, দুর্বৃত্ত অর্থনীতি নিয়ে গত 5 মাসে বিশেষ কোনো আলাপ আলোচনা নেই। একটা গোটা রাষ্ট্র সমাজের কাঠামোতে অর্থনীতি, যদি বলা হয় না যে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে তার রাজনৈতিক ম্যানিফেস্টেশনের মধ্য দিয়ে, সে অর্থনীতির মধ্যে বাংলাদেশে যে ছাত্ররা বলেছে বৈষম্যের কথাটা এসছে, কিন্তু গত 5 মাসে বৈষম্যের বিরুদ্ধে তেমন কোনো আলোচনা নাই। এই বৈষম্য সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, সংখ্যালঘু জনগণের সাথে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের যে বৈষম্যের প্রশ্ন, এগুলো মেইন স্ট্রিমে কোনো আলাপ আলোচনার ভেতরেই নাই। গোটা আলোচনার ফলে এখানে একটা বৈপ্লবিক যে সংস্কারের যে আলোচনা, সে আলোচনা করতে গেলে প্রথমত দুর্বৃত্ত অর্থনীতিকে বিদায় না দিলে দুর্বৃত্ত রাজনীতিকে কখনো বিদায় দেওয়া যাবে না। এই যে কখন রাজনীতি যে সরাসরিয়া, এই গোটা আলোচনাটাই গোটা সংস্কার আলোচনার মধ্যে করে অনুপস্থিত। দাদা থাকলে এই বিষয়গুলো করে নিশ্চয় আরো কথা বলতেন, আলোচনা করতেন। সে আমি বক্তব্যটা শেষ করবো এটা বলে